নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মোনালিসা আর আমার এই সাহিত্য বৈঠক চ্যানেলে আপনাদেরকে শোনাতে এসেছি বাংলা সাহিত্যের কিছু অমূল্য গল্প ও কবিতা। আজ পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত ছোট গল্প ছুটি। এক দুরন্ত বালকের মর্মস্পর্শী কাহিনী। ছেলেদের সরকার ফটিক চক্রবর্তীর মাথায় চট করে একটা নতুন ভাবোদয় হলো। নদীর ধারে একটা বিশাল শালকাঠ মাছ তুলে পরিণত হওয়ার অপেক্ষায় পড়েছিল। স্থির হলো সেটা সবাই মিলে গড়ি নিয়ে যাবে। যে ব্যক্তির কাঠ জরুরি সময়ে সেটা যে তার কতটা বিস্ময়, বিরক্তি এবং অসুবিধার সৃষ্টি হবে সেটা বুঝতে পেরেই ছেলেরা এই প্রস্তাবে সম্পূর্ণ রাজি হয়ে গেল। কোমর বেঁধে সবাই মিলে যখন মনোযোগের সঙ্গে কাজে যোগ দেবার উপক্রম করছে, ঠিক সেই সময় ফটিকের ছোট ভাই মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির ওপর গিয়ে বসল। ছেলেরা তার এইরকম উদাসীন কাণ্ড দেখে বিমর্ষ হয়ে গেল। একজন এসে ভয়ে ভয়ে তাকে একটু ঠেলল, কিন্তু সে তাতে কিছুই বিচলিত হলো না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানুষটি চুপচাপ বসে সমস্ত রকম খেলার কথা চিন্তা করতে লাগলো। ফটিক এসে জোরে চিৎকার করে বলল, দেখ, মার খাবি, এই বেলা ওঠ। সে তাতে আর একটু নড়ে চড়ে আসনটা বেশ স্থায়ীভাবে দখল করে বসল। এইরকম অবস্থায় নিজের রাজসম্মান সকলের কাছে রক্ষার জন্য অবাধ্য ভাইয়ের ঘাড়ে ধরে দেরি না করে একটা চড় কষিয়ে দেওয়া ফটিকের দুচিত ছিল, কিন্তু সাহস হলো না। কিন্তু এমন ভাব দেখালো যেন ইচ্ছে করলেই এখনই তাকে শাসন করতে পারে, কিন্তু করল না। কারণ আগের থেকে আরও একটি ভালো খেলা তার মাথায় এসেছে, তাতে আর একটু বেশি মজা আছে। বলল, মাখনকে সাথে নিয়েই তারা কাঠ গড়ানোর কাজ আরম্ভ করবে। মাখন মনে করলো এতে তার গৌরব আছে, কিন্তু অন্যান্য কাজের যেমন গর্ব থাকে, সেই গৌরব থাকা সত্ত্বেও এ কাজে যে বিপদের সম্ভাবনা আছে তা তার বা অন্য কারোর মাথায় এলোই না। ছেলেরা কোমর বেঁধে ঠেলতে আরম্ভ করলো। মারো ঠেলা হেইয়ো, সাবাস জোয়ান হেইয়ো। গুঁড়ি একবার ঘুরতে না ঘুরতেই মাখন তার সমস্ত গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সহ মাটিতে পড়ে গেল। খেলার শুরুতেই এরকম আশাতীত ফল লাভ করে অন্যান্য ছেলেরা বিশেষ হৃষ্ট হয়ে উঠল, কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হয়ে পড়ল। মাখন তখনই মাটি থেকে উঠে ফটিকের ওপর গিয়ে পড়ল, একেবারে অন্ধভাবে মারতে শুরু করলো। তার নাকে মুখে আঁচড় কেটে কাঁদতে কাঁদতে ঘরের দিকে চলে গেল। খেলা ভেঙে গেল। ফটিক গোটা কয়েক কাশ উপড়িয়ে একটি অর্ধ নিমগ্ন নৌকার গলুয়ের উপর চড়ে বসে চুপচাপ করে কাশের গোড়া চিবোতে থাকলো। এমন সময় একটা বিদেশি নৌকো ঘাটে এসে লাগলো। একটি আধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল নিয়ে বের হয়ে এলেন। ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবোতে চিবোতে বলল, ওইখানে। কিন্তু কোন দিকে যে দেখালো তা কারও বুঝবার সাধ্য হলো না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করলেন, কোথায়? সে বলল, জানি না, বলে আগের মতোই ঘাস থেকে রস খেতে শুরু করলো। বাবুটি তখন অন্য লোকের সাহায্য নিয়ে চক্রবর্তীদের ঘরের খোঁজে চললেন। কিছুক্ষণ পরই বাঘা বাঘ দিয়ে এসে বলল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক বলল, আমি যাব না। বাঘা তাকে জোর করে আর কোলা করে কোলে তুলে নিয়ে গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুঁড়তে লাগলো। ফটিককে দেখা মাত্র তার মা প্রচণ্ড রেগে গিয়ে বললেন, আবার তুই মাখনকে মেরেছিস?
না, মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আগে যেমন নালিশ করেছিল সেরকম আগের মতোই বলল, হ্যাঁ মেরেছে। তখন আর ফটিকের সহ্য হলো না, তাড়াতাড়ি ছুটে গিয়ে মাখনকে কষে সজোরে একটা চড় মেরে বসলো। ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ নিয়ে ফটিককে সবেগে নাড়া দিয়ে তার পিঠে 2-3টে জোর করে ঘা মারলেন। ফটিক মাকে ঠেলে দিল। মা চিৎকার করে বললেন, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকলেন। কি হচ্ছে তোমাদের? ফটিকের মা অবাক হয়ে আনন্দে অভিভূত হয়ে বললেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলে গড় করে প্রণাম করলেন। বহুদিন হলো দাদা পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন। এর মধ্যে ফটিকের মায়ের 2 সন্তান হয়েছে, তারা অনেকটা বড় হয়ে গেছে। তার স্বামীর মৃত্যু হয়েছে, কিন্তু একবারও দাদার সাথে দেখা হয়নি। আজ বহুকাল পরে দেশে ফিরে এসে বিশ্বম্ভরবাবু তার বোনকে দেখতে এসেছেন। কিছুদিন খুব ভালোভাবে কাটলো। অবশেষে ফিরে যাবার 2-1 দিন আগে বিশ্বম্ভরবাবু তার বোনকে ছেলেদের পড়াশুনো এবং মানসিক উন্নতি সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পড়াশোনায় অমনোযোগ এবং মাখনের শান্ত, ধীর এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার কথা শুনলেন। তার বোন বললেন, ফটিক আমার হাড় জ্বালাতন করছে। শুনে বিশ্বম্ভরবাবু বললেন, তিনি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে শিক্ষা দেবেন। বিধবা এ প্রস্তাবে সহজেই রাজি হয়ে গেলেন। ফটিককে জিজ্ঞাসা করলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফিয়ে উঠে বলল, যাব। যদিও ফটিকের বিদায়ের ব্যাপারে তার মায়ের আপত্তি ছিল না, কারণ তার মনে সবসময় একটা ভয় ছিল, কোন দিন সে মাখনকে জলে ফেলে দেয় বা মাথা ফাটিয়ে দেয় বা আর কি কি দুর্ঘটনা ঘটায়। তবুও ফটিকের যাওয়ার এরকম আগ্রহ দেখে তিনি একটু ক্ষুণ্ণ হলেন। কবে যাব, কখন যাব করে ফটিক তার মামাকে অস্থির করে তুলল। উৎসাহে তার রাতে ঘুম হলো না। অবশেষে যাওয়ার সময় আনন্দে উদার হয়ে ছিপ, ঘুড়ি, লাটাই সব মাখনকে বংশ পরম্পরায় ভোগ দখল করার পুরো অধিকার দিয়ে গেল। কলকাতায় মামার বাড়ি পৌঁছে প্রথম মামির সাথে আলাপ হলো। মামি এই অপ্রয়োজনীয় পরিবার বাড়ার কারণটিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হয়েছিলেন তা বলতে পারি না। তার নিজের 3টি ছেলে নিয়ে তিনি নিজের নিয়মে ঘরকন্যা পেতেছিলেন। এর মধ্যে হঠাৎ একটি 13 বছরের অপরিচিত অশিক্ষিত পাড়াগেঁয়ে ছেলে ছেড়ে দিলে কেমন একটা বিপ্লবের সম্ভাবনা সৃষ্টি হয়। বিশ্বম্ভরের এত বয়স হলো, তবু কিছুমাত্র যদি জ্ঞানকাণ্ড থাকে। বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন ছেলে আর নেই। শোভাও নেই, কোনো কাজেও লাগে না, স্নেহেরও সৃষ্টি হয় না, তার সঙ্গ সুখও খুব একটা সুখকর নয়। তার মুখে আধো আধো কথাও ন্যাকামি, আর পাকা কথা জ্যাঠামি, এবং কথা মানেই বাচালতা। হঠাৎ করেই কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করে বেমানান রূপে বেড়ে ওঠে। লোকে সেটা তার একটা খারাপ স্পর্ধা বলেই জ্ঞান করে। তার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা হঠাৎ চলে যায়। লোকে সেজন্য তাকে মনে মনে অপরাধ না দিয়ে থাকতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য মনে হয়। সেও সর্বদা মনে মনে বুঝতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাচ্ছে না। এই জন্য
নিজের অস্তিত্ব সম্বন্ধে সবসময় লজ্জিত ও ক্ষমা প্রার্থী হয়ে থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য একটু চাহিদা মনে জন্মায়। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির কাছে স্নেহ কিংবা বন্ধুত্ব লাভ করতে পারে, তবে তার কাছে নিজেকে বেচেও ফেলতে পারে। কিন্তু তাকে স্নেহ করতে কেউ সাহস করে না, কারণ সেটা সবাই প্রশ্রয় বলে মনে করে। তাই তার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে দাঁড়ায়। অতএব এমন অবস্থায় মায়ের বাড়ি ছাড়া আর কোনো অপরিচিত স্থান ছেলেটির পক্ষে নরক। চারদিকের ভালোবাসাহীন ব্যবহার তাকে পদে পদে কাঁটার মতো বেঁধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলে মনে ধারণা হয়। অতএব তাদের কাছ থেকে অবহেলা অনেক অসহ্য বলে মনে হয়। মামির স্নেহহীন চোখে সে যে একটা দুর্গ্রহের মতো স্থির হচ্ছে, এটা ফটিকের সবচেয়ে বেশি বাজত। মামি যদি কখনো তাকে কোনো একটা কাজ করতে বলতেন, তাহলে সে মনের আনন্দে যতটা দরকার তার চেয়েও বেশি কাজ করে ফেলত। অবশেষে মামি যখন তার উৎসাহ শেষ করে দিয়ে বলতেন, ঢের হয়েছে, ঢের হয়েছে, ওতে আর তোমার হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাওগে, একটু পরগে যাও। তখন তার মনের উন্নতির প্রতি মামির এতটা যত্নপরায়ণতা দেখে তার খুব নিষ্ঠুর অবিচার বলে মনে হতো। ঘরের মধ্যে এরকম অনাদর এরপর আবার হাঁপ ছাড়ার জায়গা ছিল না। দেওয়ালের মধ্যে আটকা পড়ে শুধুই তার সেই গ্রামের কথা মনে পড়ত। বিশাল একটা ঢাউস ঘুড়ি নিয়ে বো বো শব্দে উড়িয়ে বেড়াবার সেই মাঠ, তাই রে নাই রে নাই রে না করে নিজের জোর গলার স্বরে রাগিনী আলাপ করে অকর্মণ্যভাবে ঘুরে বেড়াবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়ে পড়ে সাঁতার কাটার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দলবল, উপদ্রব, স্বাধীনতা এবং সর্বোপরি সেই অবিচারিণী মা দিন রাত্রি তার নিরুপায় মনকে আকর্ষণ করত। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, শুধু একটা কাছে যাবার অন্ধ ইচ্ছা, শুধু একটা না দেখার অব্যক্ত ব্যাকুলতা, সন্ধ্যাবেলার মা হারা ছেলের মতো শুধু একটা আন্তরিক মা মা কান্না, সেই লজ্জা ভয়যুক্ত রোগা লম্বা অসুন্দর ছেলেটির অন্তরকে শুধুই কাঁপিয়ে তুলত। স্কুলে এত বড় বোকা এবং অমনোযোগী ছেলে আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করলে সে হাঁ করে চেয়ে থাকত। মাস্টার যখন মার আরম্ভ করত, তখন ভারক্লান্ত গাধার মতো নীরবে সহ্য করত। ছেলেদের যখন ছুটি হতো, তখন জানলার কাছে গিয়ে দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত। যখন সেই দুপুর রোদে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়ে যেত, তার মনটা চঞ্চল হয়ে উঠত। একদিন অনেক প্রতিজ্ঞা করে, অনেক সাহস করে মামাকে জিজ্ঞাসা করেছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলেছিলেন, স্কুলের ছুটি হোক। কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখন অনেক দেরি। একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলল। একে তো সহজে পড়াই তৈরি হয় না, তারপর বই হারিয়ে একেবারে নাজেহাল হয়ে পড়ল। মাস্টার প্রতিদিন তাকে অত্যন্ত মারধর অপমান করতে আরম্ভ করলেন। স্কুলে তার এমন অবস্থা হলো যে তার মামাতো ভাইরা তার সাথে সম্পর্ক স্বীকার করতে লজ্জা বোধ করত। এর কোনো অপমানে
তারা অন্যান্য ছেলেদের চেয়েও যেন বেশি করে আনন্দ প্রকাশ করত। অসহ্য হয়ে ওঠায় একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়ে বলল, বই হারিয়ে ফেলেছি। মামি ঠোঁটের দুই প্রান্তে বিরক্তির রেখা এঁকে বললেন, বেশ করেছো, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারবো না। ফটিক আর কিচ্ছু না বলে চলে এলো। সে যে পরের পয়সা নষ্ট করছে এই মনে করে তার মায়ের ওপর খুব অভিমান সৃষ্টি হলো। নিজের হীনতা এবং অভাব তাকে মাটির সাথে মিশিয়ে দিল। স্কুল থেকে ফিরে সেই রাতে তার মাথা ব্যথা করতে লাগলো এবং গা শিরশির করে উঠল। বুঝতে পারল তার জ্বর আসছে। বুঝতে পারল রোগ বাঁধালে তার মামির প্রতি অত্যন্ত অন্যায় উপদ্রব করা হবে। মামি এই অসুস্থতাটাকে যে কেমন ভাবে একটা অকারণ অপ্রয়োজনীয় জ্বালাতনের মতো দেখবে তা সে স্পষ্ট বুঝতে পারল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ ছেলেটি পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারো কাছে যে সেবা পেতে পারে এরকম আশা করতেও তার লজ্জা বোধ হতে লাগলো। পরদিন সকালে ফটিককে আর দেখা গেল না। চারদিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করে তার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আরো রাত থেকে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়ছে, সুতরাং তার খোঁজ করতে লোকজনকে অনর্থক অনেক ভিজতে হলো। অবশেষে কোথাও না পেয়ে বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন। সারাদিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি এসে বিশ্বম্ভরবাবুর বাড়ির কাছে দাঁড়ালো। তখনও ঝুপঝুপ করে অনবরত বৃষ্টি পড়ছে। রাস্তায় 1 হাঁটু জল দাঁড়িয়ে গেছে। দুজন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বিশ্বম্ভরবাবুর কাছে উপস্থিত করলো। তার পা থেকে মাথা পর্যন্ত ভেজা, সারা শরীরে কাদা, মুখ চোখ লাল হয়ে গেছে, থরথর করে কাঁপছে। বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করে তাকে ভেতরের ঘরে নিয়ে গেলেন। মামি তাকে দেখেই বলে উঠলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এই কর্মভোগ? দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। স্বাভাবিক, সারাদিন দুশ্চিন্তায় তার ভালো মতো খাওয়া দাওয়া হয়নি এবং নিজের ছেলেদের সঙ্গে না জানি কত খিটখিট করেছেন। ফটিক কেঁদে উঠে বলল, আমি মার কাছে যাচ্ছিলাম, আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে। ছেলেটির জ্বর অনেক বেড়ে উঠল। বিশ্বম্ভরবাবু ডাক্তার নিয়ে এলেন। ফটিক তার রক্তবর্ণ চোখ একবার খুলে কড়িকাঠের দিকে তাকিয়ে বলল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্ভরবাবু রুমালে চোখ মুছে আদরের সাথে রোগাটে তপ্ত হাতখানি হাতের উপর তুলে নিয়ে তার কাছে এসে বসলেন। ফটিক আবার বিড়বিড় করে বকতে শুরু করলো। বলল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হয়ে ফটিক কার আশায় ফ্যালফ্যাল করে ঘরের চারদিকে তাকালো। নিরাশ হয়ে আবার চুপচাপ দেওয়ালের দিকে মুখ করে পাশ ফিরে শুয়ে পড়ল। বিশ্বম্ভরবাবু তার মনের ভাব বুঝে তার কানের কাছে মুখ নিচু করে ধীরে ধীরে বললেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তার পরদিনও কেটে গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানালেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্ভরবাবু স্তিমিত প্রদীপে রোগীর বিছানায় বসে সর্বক্ষণই ফটিকের মায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। ফটিক খালাসিদের মতো সুর করে করে বলতে লাগলো,
এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না। কলকাতায় আসবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসতে হয়েছিল। খালাসিরা কাছি ফেলে সুর করে জল মাপত। ফটিক প্রলাপে তাদেরকেই অনুকরণ করে করুণ স্বরে জল মাপছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করছে তার তলও পাচ্ছে না। এমন সময় ফটিকের মা ঝড়ের মতো ঘরে ঢুকেই জোরে জোরে চিৎকার করে শোক করতে আরম্ভ করলেন। বিশ্বম্ভরবাবু বহু কষ্টে তার কান্না থামিয়ে চুপ করালেন। তিনি বিছানার ওপর আছাড় খেয়ে পড়ে উচ্চস্বরে বললেন, ফটিক সোনা, মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তার উত্তর দিয়ে বলল, মা আবার ডাকলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরে কাউকে লক্ষ্য না করে ধীরে ধীরে বলল, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। আজকের নিবেদন এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কিন্তু। পরের দিন আবার আসবো নতুন একটি কবিতা অথবা গল্প নিয়ে। সাহিত্য বৈঠক চ্যানেলের গল্প ও কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।